সেন্টার স্টেট ফিনান্সিয়াল রিলেশনস। কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক। এখানে মূলত বলা আছে যে যে ইনকাম গোটা দেশের আমরা বলতে পারি, ইনকাম মূলত ট্যাক্স থেকে হয়, আবার নন ট্যাক্স থেকেও হয়, সেটা ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারে কিন্তু পড়েছো। এখন এই ইনকামগুলো কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কিভাবে বণ্টিত হয়, এটাই কিন্তু মূলত কেন্দ্র এবং রাজ্য আর্থিক সম্পর্ক, ফিনান্সিয়াল রিলেশনস। তো এটা অলরেডি কিন্তু ট্যাক্স ডিস্ট্রিবিউশন বলে একটা আলাদা নোটে তোমরা পড়েছো, যে কোনগুলো কেন্দ্র ডিস্ট্রিবিউট করবে, কোনগুলো নিজে রেখে দেবে, কোনগুলো রাজ্য নেবে ইত্যাদি। তো সেই একই জিনিসই এখানে আছে। এবং আরও একটা জিনিস, সেটা হলো যে কেন্দ্র কিভাবে এবং কি পরিমাণে ডিস্ট্রিবিউশন করবে এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য কিন্তু একটা, আমরা বলতে পারি পার্মানেন্টলি একটা কমিশন আছে, যদিও সেটা 5 বছর অন্তর রিকনস্টিটিউট হয় আর কি, প্রেসিডেন্ট কর্তৃক, অ্যাকর্ডিং টু আর্টিকেল 280। সেটা হয়তো কেউ বুঝতে পারছো, ফাইন্যান্স কমিশন অর্থাৎ অর্থ কমিশন। অর্থ কমিশনের মূল কাজ পরামর্শদাতা হিসেবে, সেটা কিন্তু ফাইনাল নয়, আলটিমেটলি সরকার সেটা অ্যাপ্রুভ করবে থ্রু প্রসেস। তো যেহেতু ফাইন্যান্স কমিশনের একটা বড় ভূমিকা আছে যে ডিস্ট্রিবিউট কিভাবে হবে এবং কত পরিমাণে হবে, সেই কারণে এই ফিনান্সিয়াল রিলেশনসে ওই বিভিন্ন ডিস্ট্রিবিউশনের ওয়ে এবং রিলেটেড আর্টিকেল প্লাস হচ্ছে ফাইন্যান্স কমিশন সংক্রান্ত এখানে একটু দেওয়া আছে। যদিও আমার মনে হয় যে এটা অনেকটাই তোমাদের কিন্তু জানা জিনিসের মধ্যে পড়ে এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট। যে আর্টিকেলগুলো আছে, যেগুলো কেন্দ্র রেখে দেবে বা রাজ্যকে দেবে, বা কেন্দ্র ট্যাক্সগুলো লেভি করবে, আরোপ করবে, কিন্তু রাজ্য সেটা কালেক্ট করবে, তো রিলেটেড যে আর্টিকেল, সেই আর্টিকেলগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, ওটা ম্যাচিং হিসেবেও দিয়ে থাকে। এছাড়া ফাইন্যান্স কমিশনের কাজটা দেই, যে ওর মূল কাজ কি, মূল কাজ ডিস্ট্রিবিউশন আর সেন্টার স্টেট ডিস্ট্রিবিউশন। আর একটা হচ্ছে যে ওর কম্পোজিশনটা, অর্থাৎ কটা মেম্বার, ওটা নিচে আছে, সেটা দেখছো পরে। তো এখন একটু লাইন বাই লাইন বলা যাক। ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ মেড ইলাবোরেট প্রভিশনস, মানে একটু বিস্তৃত বর্ণনা ভারতীয় সংবিধানে আছে, রিলেটিং টু দ্য ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্সেস, এই ট্যাক্স ডিস্ট্রিবিউশন সম্পর্কে, অ্যাজ ওয়েল অ্যাজ নন ট্যাক্স, ট্যাক্স ছাড়া আরও যে অন্যান্য ইনকাম বা রাজস্ব হয় সেগুলো, অ্যান্ড দ্য পাওয়ার অফ বরোয়িং সাপ্লিমেন্টেড বাই প্রভিশনস ফর গ্র্যান্টস ইন এড বাই ইউনিয়ন। গ্র্যান্টস ইন এড বলতে অনুদান, কে দেয়? ইউনিয়ন। কাকে দেয়? স্টেটসকে। তো পাওয়ার অফ বরোয়িং, ধার করার যে ক্ষমতা, তারপরে যে অনুদান কেন্দ্র কর্তৃক রাজ্যকে, এই সব কিছু কিন্তু সংবিধানে খুব বিস্তৃত বর্ণনা আছে। আর্টিকেল 268 থেকে 293, এটা আগেই শুরুতে বলা হয়েছিল নোটের, এই সেন্টার স্টেট রিলেশনে, যে এই আর্টিকেল কিন্তু পার্ট 12 ডিল উইথ কিসের বর্ণনা দেই? ফিনান্সিয়াল রিলেশনস বিটুইন সেন্টার স্টেট, কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্কের যে বর্ণনা, সেটা কিন্তু আর্টিকেল 268 থেকে 293 খেয়াল রাখবে। এখন যে ডিভাইড যেটা করছে ট্যাক্সিং পাওয়ার্স বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস অ্যাজ ফলো, নিম্নলিখিতভাবে। দ্য পার্লামেন্ট হ্যাজ এক্সক্লুসিভ পাওয়ার, পার্লামেন্টের বিশেষ ক্ষমতা আছে, অন্য কারো নাই, টু লেভি ট্যাক্সেস, ট্যাক্সটা কী করবে? বসাবে, যে এই জিনিসের উপর ট্যাক্স নেওয়া হবে কি নেওয়া হবে না, ট্যাক্স আরোপ করা মানে লেভি করা, অন সাবজেক্টস এনিউমারেটেড ইন দ্য ইউনিয়ন লিস্ট, অর্থাৎ কেন্দ্রীয় তালিকার যে বিষয়গুলো আছে সেই বিষয় সম্পর্কিত ট্যাক্স বসানোর কিন্তু এখতিয়ার বা ক্ষমতা কেন্দ্রেরই আছে, যেটা আমরা কেন্দ্র বলতে কিন্তু পার্লামেন্টকে বোঝানো যায়, তারই আছে। আর স্টেট লেজিসলেচার, রাজ্য আইনসভা, যেটা বিধানসভা এবং বিধান পরিষদ মিলিয়ে হতে পারে, তার বিশেষ ক্ষমতা কার উপর থাকবে? স্বাভাবিকভাবেই স্টেট লিস্টের উপরে থাকবে, ট্যাক্সেস এনিউমারেটেড ইন দ্য স্টেট লিস্ট। আর কনকারেন্ট লিস্টের ক্ষেত্রে বোথ ক্যান লেভি ট্যাক্সেস অন দ্য সাবজেক্টস, যেহেতু যুগ্ম তালিকা, দুজনেরই অধিকার আছে, অর্থাৎ যুগ্ম তালিকার বিষয়ের ক্ষেত্রে কিন্তু তারা দুজনেই ট্যাক্স বসাতে পারে। হোয়ারএজ রেসিডুয়ারি পাওয়ার, যেটা বুঝতেই পারছো, অবশিষ্ট যে বিষয়গুলি থাকছে তার উপর ট্যাক্সিং পাওয়ার অবশ্যই কার থাকবে? যেহেতু ওটা কেন্দ্রের হাতে থাকে, পার্লামেন্টের থাকবে।
একদমই জানা জিনিস, এটা একটু রিভিশন হলো তোমাদের। এরপরে সেই আর্টিকেলগুলো দেখে নেওয়া। জিনিসটা অলরেডি তোমরা ট্যাক্স ডিস্ট্রিবিউশনে পড়েছো। 1 নম্বর, ডিউটিজ লেভিড বাই দ্য ইউনিয়ন। কেন্দ্র আরোপ করে, ডিউটিজ বলতে আমরা ট্যাক্সই বলতে পারি, কর কেন্দ্র আরোপ করে, বাট কালেক্টেড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটেড, সেটাকে সংগ্রহ করা, আদায় করা, এবং অ্যাপ্রোপ্রিয়েটেড বলতে টাকাটা ব্যবহার করা, করে ব্যবহারকে করে স্টেটস, রাজ্য করে। এক্সাম্পল আগের নোটে অনেক আছে, এখানে কয়েকটা দেওয়া। স্ট্যাম্প ডিউটি অন বিলস অফ এক্সচেঞ্জ, স্ট্যাম্প ডিউটির ক্ষেত্রে যে সমস্ত হস্তান্তরজনিত বিল, যেমন আমরা বলতে পারি জমি হস্তান্তর, জমি কেনা বেচা, অ্যাকচুয়ালি ওটাকে হস্তান্তর বলা হয়, সেক্ষেত্রে যে স্ট্যাম্প ডিউটি, বা আরও কোনো আর্থিক নেওয়া দেওয়ার ক্ষেত্রে যে স্ট্যাম্প ডিউটি, সেগুলো। অ্যান্ড এক্সাইজ ডিউটি অন মেডিকেল অ্যান্ড টয়লেট প্রিপারেশনস, ঔষধ এবং প্রসাধনী দ্রব্যসমূহের ক্ষেত্রে এক্সাইজ ডিউটি। এক্সাইজ ডিউটিটা বলা হয়েছিল কিসের জন্য, এটা পরীক্ষায় দেই যে হোয়াট ইজ এক্সাইজ ডিউটি, একটু মনে করার চেষ্টা করো। যে দেশীয় যত প্রোডাকশন, সেই প্রোডাকশনের তার উপরে যে ট্যাক্সটা না হয়, দেশীয় প্রোডাকশনের উপরে যে ট্যাক্সটা না হয়, সেটা এক্সাইজ ডিউটি। আর কাস্টমস ডিউটি কি বলা হয়েছিল তো মনে করো, যে সি বলতে কাস্টমস, সি বলতে বিদেশি, এক্সপোর্ট এবং ইম্পোর্ট সংক্রান্ত যে ট্যাক্স, কাস্টমস। আর দেশের প্রোডাকশন এক্সাইজ, খেয়াল রাখলে পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেই, হোয়াট ইজ কাস্টমস ডিউটি, হোয়াট ইজ এক্সাইজ ডিউটি। তো স্বাভাবিকভাবেই দিস ট্যাক্সেস ডোন্ট ফর্ম দ্য পার্ট অফ দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। কনসলিডেটেড ফান্ড, 3টে ফান্ড আছে, এটা যারা পড়োনি তারা পড়বে। যত রিসিভিং হয় ইনকাম বলতে পারি, সেটা একটা ফান্ডে গিয়ে মূলত জমা হয়, সেটা কনসলিডেটেড ফান্ড। এবং আরও 2টো ফান্ড আছে, এমার্জেন্সি ফান্ড, কন্টিনজেন্সি, এবং যে টাকাগুলো ফেরত দেওয়ার ব্যাপার থাকে, যেমন পিএফ এর টাকা, সেগুলো পাবলিক অ্যাকাউন্ট ফান্ড আছে, কিন্তু মূল ফান্ড কনসলিডেটেড ফান্ড। তো এটা কেন্দ্রের একটা আছে, প্রতিটি রাজ্যের আলাদা হয়। কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া যেটা কেন্দ্রের, এখানে যেটা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া লেখা আছে, এবং প্রতিটি রাজ্যের জন্য কনসলিডেটেড ফান্ড অফ স্টেট। তো এই যে 1 নম্বরের যে ইনকামটা, এই টাকাটা গিয়ে জমা হচ্ছে কোথায়? কেন্দ্রে নিশ্চয়ই নয়, কারণ সে শুধু লেভি করছে, কিন্তু সেটাকে জমা করা, ব্যবহার করা স্টেট করছে। তাই টাকাটা কোন ফান্ডে যাবে? কনসলিডেটেড ফান্ড অফ স্টেটে যাবে। তাই বলা হয়েছে দিস ট্যাক্স ডোন্ট ফর্ম দ্য পার্ট অফ দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। এটা কিন্তু কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া ডাজ নট ফর্ম, গঠন করে না, খেয়াল রাখবে। বাট আর অ্যাসাইন টু দ্য স্টেট অনলি, হ্যাঁ, কিন্তু এটা শুধুমাত্র অ্যাসাইন করা আছে, রাজ্যের উপরে অ্যাসাইন করা আছে, তারাই ব্যবহার করবে। এবং আর্টিকেলটা অবশ্যই খেয়াল রাখবে, এই যে প্রভিশন, এটা আর্টিকেল 268। নেক্সট 2 নম্বর, সার্ভিস ট্যাক্স। সার্ভিস ট্যাক্স এটা লেভিড কে করে? সেন্টার, কেন্দ্র। এবং কালেক্টেড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটেড দুজনাই করে, কেন্দ্র এবং রাজ্য। এটা অনেকটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, 12% হলে 6 করে, এরকম টাইপের। সার্ভিস ট্যাক্স এখন নাই, এখন জিএসটির মধ্যে ঢুকে গেছে। সার্ভিস ট্যাক্স কত সালে চালু হয়েছিল, কার আমলে চালু হয়েছিল, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আর কি, কে চালু করেছিল ইত্যাদি। 1995। ডক্টর মনমোহন সিং যখন অর্থমন্ত্রী ছিলেন 1994-95 যে ফিনান্সিয়াল ইয়ার, তখনই সার্ভিস ট্যাক্সটা চালু হয়। এটা এমসিকিউ প্র্যাকটিস করতে গিয়ে তোমরা পাবে। তো এই সার্ভিস ট্যাক্সটা আর্টিকেল কত? 268 এটা লেভি করছে কেন্দ্র, কিন্তু কালেক্টেড এবং অ্যাপ্রোপ্রিয়েটেড, জমা আর সংগ্রহ এবং ব্যবহার কিন্তু দুজনাই করছে। নেক্সট হচ্ছে ট্যাক্সেস লেভিড অ্যাজ ওয়েল অ্যাজ কালেক্টেড। এখানে কিন্তু বাই দ্য ইউনিয়ন দুটোই করছে, লেভি আরোপ করা এবং সংগ্রহ করা, দুটো কাজই ইউনিয়ন করছে, বাট অ্যাসাইন টু দ্য স্টেটস। কিন্তু ব্যবহার কে করছে? সেই টাকাটা ব্যবহার করছে কিন্তু রাজ্য। দিস ইনক্লুড ট্যাক্সেস, এক্সাম্পলগুলো কটা দেওয়া আছে দেখবে। সেল অ্যান্ড পারচেজ অফ গুডস ইন দ্য কোর্স অফ ইন্টার স্টেট ট্রেড, আন্তঃরাজ্য, অর্থাৎ এক রাজ্য থেকে আর এক রাজ্যের যে ইন্টার স্টেট ট্রেড, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ট্রেড আর কমার্স, যে কেনা বেচা। অন দ্য কনসাইনমেন্ট অফ গুডস, কনসাইনমেন্টস অফ গুডস বলতে একজন জিনিস নিয়ে সে অন্য জায়গায় আর কি একটা ডিল করে বিক্রি করছে, কনসাইনমেন্ট গুডস ইন দ্য কোর্স অফ ইন্টার স্টেট ট্রেড আর কমার্স। তো এটা এক কথায় আন্তঃরাজ্য যে কেনা বেচা, তার উপরে এই ট্যাক্সটা ধার্য করা হয়।
কালেক্টেড লেভি সেন্টার কিন্তু রাজ্যকে দিয়ে দেওয়া হয়। আর্টিকেল 269 অবশ্যই আর্টিকেলটা কিন্তু খেয়াল রাখবে। 4 নম্বর, ট্যাক্সেস লেভিড অ্যান্ড কালেক্টেড বাই দ্য ইউনিয়ন, লেভি কালেক্ট দুটোই কে করছে? কেন্দ্র। অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটস, অর্থাৎ ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে, এটা কিন্তু পুরোপুরি রাজ্যকে দিচ্ছে না, ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। সার্টেন ট্যাক্সেস শ্যাল বি লেভিড, আচ্ছা 2 নম্বরেরটা কিন্তু পার্টিকুলার সার্ভিস ট্যাক্সের কথা বলা হয়েছে, অনেকটা শুনতে একই মনে হলো, খেয়াল রাখবেন পার্টিকুলার সার্ভিস ট্যাক্স। তো 4 নম্বরের ক্ষেত্রে সার্টেন ট্যাক্সেস শ্যাল বি লেভিড অ্যাজ ওয়েল অ্যাজ কালেক্টেড বাই দ্য ইউনিয়ন, levied as well as collected by the union, but their proceeds shall be divided, কিন্তু তাদের যে সংগ্রহ যেটা হলো সেটা ডিভাইড হয়ে যাবে বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস, কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে, ইন এ সার্টেন প্রপোর্শন, একটা নির্দিষ্ট অনুপাতে, ইন অর্ডার টু ইফেক্ট অন ইকুইটেবল ডিভিশন অফ দ্য ফিনান্সিয়াল রিসোর্সেস, যে রাজ্য থেকে বেশি আদায় হবে সেই রাজ্যকে বেশি দেবে স্বাভাবিকভাবে। তো এই যে সার্টেন প্রপোর্শন বা হলো, এই জায়গাতে কিন্তু ফাইন্যান্স কমিটির ভূমিকা আছে, সে কিন্তু পরামর্শ দেবে যে এই রাজ্যকে এত দিতে হবে, ওই রাজ্যকে এত দিতে হবে। তো আর্টিকেল 270 অবশ্যই এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। নেক্সট হচ্ছে সারচার্জ অন ট্যাক্সেস অ্যান্ড ডিউটিজ। সারচার্জ বলতে কিন্তু অতিরিক্ত ট্যাক্সেস, অতিরিক্ত কর, যে ট্যাক্সগুলো আছে, যেমন আমরা বলতে পারি যে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে একটা নির্দিষ্ট একটা স্ল্যাব অনুযায়ী, ফার্স্ট স্ল্যাবে এত %, আবার স্ল্যাব বেড়ে গেলে আবার অতিরিক্ত ট্যাক্স লাগে, অনেক সময় বিভিন্ন কারণে যে যত % ট্যাক্স লাগে তার উপর 1 থেকে 2% এক্সট্রা ট্যাক্স যোগ করা হয়। তো সারচার্জ অন ট্যাক্সেস অ্যান্ড ডিউটি অর এনি সেস এবং সারচার্জ দুটোই কিন্তু অতিরিক্ত। এগুলো সাধারণত আবার স্পেসিফিক পারপোসে হয় আর কি, স্পেসিফিক পারপোসেই মূলত হয় এটা। সারচার্জ আর সেসটা কিন্তু মূলত স্পেসিফিক পারপাসেই হয়, যেমন হচ্ছে যে কৃষি কল্যাণ সেস আছে, এডুকেশন সেস আছে, এরকম সেস কিছু ফিক্সড থাকে কোনো একটা পার্টিকুলার সময়ের জন্য, পরে আবার যেমন 5টা ছিল 4টা হয়েছে, এরকম কিন্তু, বা বেশি কম হতে পারে এক একটা নির্দিষ্ট সময় প্রয়োজন মতো একটা ফান্ড গঠন করা হয়। যেমন কৃষি কল্যাণ সেস যখন গঠন করা হলো, যে এগ্রিকালচার সেক্টরে কিছু অতিরিক্ত টাকা ইনভেস্ট করা প্রয়োজন আছে সরকারে, সে অতিরিক্ত টাকা কোথা থেকে আসবে, তখন হলো কি যে ইনকাম ট্যাক্স যত % আছে তার উপরে 0.5% বা 1% যোগ করা হলো, যে অতিরিক্ত টাকাটা পাওয়া গেল সেই টাকাটা কোথায় গিয়ে জমা হবে, সে কৃষি কল্যাণ ফান্ড একটা করা হলো, সেখানে গিয়েই জমা হবে। তো সেই টাকাটা শুধুমাত্র কৃষি ক্ষেত্রে ব্যবহার করে। এডুকেশন সেস অর্থাৎ যে কোনো ট্যাক্সের উপর, হয়তো কর্পোরেশন ট্যাক্স, ইনকাম, যা যা ট্যাক্স আছে এক্সিস্টিং, সেই ট্যাক্সের উপরে এডুকেশন এর উদ্দেশ্যে কিন্তু একটা অতিরিক্ত 0.5 বা 1% একটা ট্যাক্স বসিয়ে দেওয়া হলো, সেই টাকাটা আলাদা একটা ফান্ডে জমা হবে এবং সেটা এডুকেশনের ক্ষেত্রে ব্যবহৃত হবে। ফর স্পেসিফিক পারপোসেস, বিভিন্ন পারপোসের ক্ষেত্রেই এটা সেস বা সারচার্জগুলো বসানো হয়। আর্টিকেল 271 খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে সারচার্জ অন সার্টেন ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস ফর পারপোজেস অফ দ্য ইউনিয়ন। এটা বলা হয়েছে যে সারচার্জ, যেটা আগের পয়েন্টে বলা হলো, ফর পারপোজেস, সেটা উদ্দেশ্যের জন্য, পার্লামেন্ট মে অ্যাট এনি টাইম ইনক্রিজ এনি অফ দ্য ডিউটিজ অর ট্যাক্স। পার্লামেন্ট কিন্তু যে কোনো মুহূর্তেই ইনক্রিজ মানে বাড়াতে পারে, or tax referred in those articles by a surcharge for purpose of the union and the whole proceeds, পুরো টাকাটা of any such surcharge, এই সারচার্জ থেকে যে টাকাটা আসবে, shall form the part of the consolidated fund of India। যেহেতু এই সারচার্জটা গঠন করছে কে, সারচার্জটা লেভি করছে কে, সেসটা লেভি করছে কে, কেন্দ্র, অর্থাৎ এটা কিন্তু কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট হবে না, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া হবে, এটা মনে রাখবে। এবং এটার উদ্দেশ্যে পার্লামেন্ট যে কোনো ট্যাক্স কিন্তু ইনক্রিজ করতে পারে। দুটো পয়েন্ট এখান থেকে জানার আছে। এরপর হচ্ছে গ্র্যান্টস ইন এড। গ্র্যান্টস ইন এড বলতে কিন্তু অনুদান, যেটা কেন্দ্র রাজ্যকে দেয়। তো এখানে দুটো আর্টিকেল শুধু মনে রাখার আছে, একটা হচ্ছে 275 আর একটা হচ্ছে 282, এই দুটোই জেনে রাখা। লাইনে যেটা লেখা আছে যে বিসাইড শেয়ারিং অফ ট্যাক্সেস, ট্যাক্স যে ডিস্ট্রিবিউশন হয় সেটা ছাড়াও কেন্দ্র রাজ্যের মধ্যে কনস্টিটিউশন প্রোভাইডস ফর গ্র্যান্টস ইন এড, অনুদানের কথা বলেছে টু দ্য স্টেটস ফ্রম দ্য সেন্ট্রাল রিসোর্সেস, কেন্দ্রের যে রিসোর্স সেখান থেকে কিন্তু একটা অনুদান দেওয়া হবে প্রয়োজন ভিত্তিতে। তো এটা, এই গ্র্যান্টসকে, অনুদানকে 2 ভাগে ভাগ করা, একটা স্ট্যাটুটরি গ্র্যান্টস আর একটা হচ্ছে
ডিসক্রিশনারি গ্র্যান্টস। স্ট্যাটুটরি গ্র্যান্টস, স্ট্যাটুটরি কথাটার মানেই পার্লামেন্ট রিলেটেড, পার্লামেন্টে যা কিছু আর কি অ্যাক্ট আকারে পাস হয়ে যা হবে সেটাই কিন্তু স্ট্যাটুটরি। স্ট্যাটিউট মানে বিধি, তো বিধি কোথায় হয়? পার্লামেন্টে হয়, আইনসভাতে। আর ডিসক্রিশনারি এটা কিন্তু পার্লামেন্টে পাস না হয়ে এটা ফাইন্যান্স কমিশন রেকমেন্ডেশন করতে পারে, যেমন আগে প্ল্যানিং কমিশন রেকমেন্ড করতো, এটা ইচ্ছা অনুযায়ী। তো স্ট্যাটুটরি গ্র্যান্টসের ক্ষেত্রে আর্টিকেল 275 এবং ডিসক্রিশনারি গ্র্যান্টের ক্ষেত্রে কিন্তু আর্টিকেল 282, এটা খেয়াল রাখতে হবে। স্ট্যাটুটরি গ্র্যান্টসে কী লেখা আছে? দিজ গ্র্যান্টস আর গিভেন বাই দ্য পার্লামেন্ট, পার্লামেন্ট আর কি দেই আউট অফ দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, দেশের যে কনসলিডেটেড ফান্ড সেখান থেকে, টু সাচ স্টেট, সেই রাজ্যকে, হুইচ আর ইন নিড অফ অ্যাসিস্ট্যান্স, যাদের কিন্তু সহায়তা বলতে আর্থিক সহায়তার প্রয়োজন আছে। ডিফারেন্ট স্টেটস মে বি গ্রান্টেড ডিফারেন্ট সামস, বিভিন্ন রাজ্যকে তাদের প্রয়োজন মতো বিভিন্ন আর কি অঙ্কের টাকা অনুদান দেবে, একই রকম নয়। স্পেসিফিক গ্র্যান্টস আর অলসো গিভেন, বিশেষ গ্র্যান্টস দেওয়া হয় টু প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ এসটি ইন এ স্টেট। এসটি যদি কোনো একটা রাজ্যে ট্রাইবাল লোক বেশি থাকে তাদের উন্নতির জন্য আলাদাভাবে অনুদান দেওয়া হতে পারে, যেটা যেসব রাজ্যতে ট্রাইবাল কম সেক্ষেত্রে তাদেরকে নাও দেওয়া হতে পারে। or to raise the level of administration of the scheduled areas therein, মানে শিডিউল্ড যে এরিয়াগুলো আছে, তফসিল যে এলাকাগুলো, তাদের প্রশাসনটাকে আরও উন্নত করার জন্য এক্সট্রা যে দরকার সেটা কিন্তু অনুদান হিসেবে দিতে পারে। ডিসক্রিশনারি গ্র্যান্টসে কী বলা হয়েছে? সেন্টার প্রোভাইডস সার্টেন গ্র্যান্টস, এক্ষেত্রে এখানে অনুদান দিতে পারে দ্য স্টেট রাজ্যগুলোকে অন দ্য রেকমেন্ডেশনস অফ দ্য প্ল্যানিং কমিশন। এখন তো প্ল্যানিং কমিশন নয়, তার জায়গায় নীতি আয়োগ এসছে, তো সেই রেকমেন্ড করবে। হুইচ আর এট দ্য ডিসক্রিপশন অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, এবং ইউনিয়ন গভর্নমেন্ট সেটা মানতে পারে নাও পারে, বা তাদের বলে দেওয়া পরিমাণটা কম বেশি করতে পারে। দিস আর গিভেন টু হেল্প দ্য স্টেট ফাইন্যান্সিয়ালি টু ফুলফিল প্ল্যান টার্গেটস। রাজ্য বা ইউটি, বিশেষ করে রাজ্যের যে নিজস্ব একটা প্ল্যান থাকে, তো অর্থের অভাবে যাতে সেই প্ল্যানগুলো ব্যর্থ না হয় সেটা ফুলফিল করার জন্য অনুদানগুলো দেওয়া হয়। এবার হচ্ছে ইফেক্টস অফ এমার্জেন্সি অন সেন্টার স্টেট ফাইন্যান্সিয়াল রিলেশনস। কেন্দ্র রাজ্য যে আর্থিক সম্পর্ক, যেটা আলোচনা হলো স্বাভাবিক সময়ে, কিন্তু এমার্জেন্সি যদি হয়, সেই এমার্জেন্সির টাইমে এই সম্পর্কটা কি চেঞ্জ হবে কিনা, পরিবর্তন হবে কিনা, বা তার উপর কি প্রভাব পড়বে। ন্যাশনাল এমার্জেন্সি, ফাইন্যান্সিয়াল। সারা দেশের জন্য যদি বলা হয় তাহলে এমার্জেন্সি দুই রকম, একটা হচ্ছে জাতীয় ন্যাশনাল এমার্জেন্সি, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, এবং স্টেট এমার্জেন্সি, যেটা তো পার্টিকুলার স্টেটের জন্য। তো এমার্জেন্সির নোটে অবশ্যই এটা আলোচনা করা আছে, এখানেও আছে, একটু দেখে নেবে, রিভিশন হবে, যে ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি দ্য প্রেসিডেন্ট বাই অর্ডার, প্রেসিডেন্ট নির্দেশ দিতে পারে, অর্ডার করে ডাইরেক্ট দিতে পারে, দ্যাট অল প্রভিশনস রিগার্ডিং ডিভিশন অফ ট্যাক্সেস, যত প্রভিশন আছে এই ট্যাক্স ডিভিশনের ক্ষেত্রেই বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটস অ্যান্ড গ্র্যান্টস ইন এড, এমনকি অনুদানগুলো রিমেন সাসপেন্ডেড, বন্ধ করে দিতে পারে ন্যাশনাল এমার্জেন্সিতে। সাচ সাসপেনশন শ্যাল নট গো, এই সাসপেনশন কিন্তু থাকবে না বিয়ন্ড দ্য এক্সপাইরেশন অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার, সেই ফিনান্সিয়াল ইয়ারে ইন হুইচ দ্য প্রক্লেমেশন সিজেস টু অপারেট। এমার্জেন্সি যে ফিনান্সিয়াল ইয়ারে থাকবে না, অর্থাৎ বন্ধ হয়ে যাবে, সেই ফিনান্সিয়ালে সাসপেনশন থাকবে না, অর্থাৎ যতদিন এমার্জেন্সি থাকবে ততদিন এই সাসপেনশনটা থাকতে পারে। আর ডিউরিং ফিনান্সিয়াল এমার্জেন্সি, এটাও রিভিশন হবে, এমার্জেন্সি নোটে অবশ্যই পড়েছো, প্রতিটি পয়েন্ট দেখো। 1 নম্বর, টু অবজার্ভ সাচ ক্যাননস অফ ফাইন্যান্সিয়াল প্রপার্টি। ক্যাননস বলতে বিভিন্ন নিয়মকানুনের কথা বলা হয়েছে, অর্থনৈতিক বা আর্থিক সংক্রান্ত যত নিয়মকানুন, এগুলোকে রাজ্যের জন্য কেন্দ্র কিন্তু অবজার্ভ করতে বলতে পারে, অ্যাজ স্পেসিফাইড ইন দ্য ডাইরেকশন, যেমন ডাইরেকশনে দেওয়া হবে। 2 নম্বর, টু রিডিউস স্যালারি, এটা মনে করো স্যালারি কমানোর বিষয়টা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির ক্ষেত্রে, বেতন এবং ভাতা, স্যালারি অ্যালাউন্স কমাতে পারে, অফ অল পিপল সার্ভিং ইন কানেকশন উইথ দ্য অ্যাফেয়ার্স অফ দ্য স্টেট। রাজ্যে পোস্টের এই ধরনের সবার কিন্তু বেতন ভাতা কমাতে পারে, ইনক্লুডিং হাইকোর্ট জাজেদেরও কিন্তু কমাতে পারে। 3 নম্বর, টু রিজার্ভ ফর দ্য কনসিডারেশন অফ দ্য প্রেসিডেন্ট, এটাও মনে করো যে মানি বিল এবং ফিনান্সিয়াল বিলগুলো কিন্তু গভর্নর পাস না করে সেটা প্রেসিডেন্টের কনসিডারেশনের জন্য রিজার্ভ করে রাখবে,
আফটার দে আর পাসড বাই দ্য লেজিসলেচার অফ ইন দ্য স্টেট। রাজ্যের যে আইনসভা অর্থাৎ বিধানসভা অথবা বাইক্যামেরাল হলে বিধানসভা বিধান পরিষদ পাস হয়ে যাওয়ার পরে গভর্নর কিন্তু সই করবে না, সই করলে অ্যাক্ট হবে, সেটা প্রেসিডেন্টের কনসিডারেশনের জন্য রাখবে ডিউরিং ফিনান্সিয়াল এমার্জেন্সি। আর যে ফাইন্যান্স কমিশনের কথাটা বলছিলাম, গুরুত্বপূর্ণ ভূমিকা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে কিভাবে ডিস্ট্রিবিউশন হবে সেন্টার স্টেট। তো এখানে বলাই আছে প্রথমে যে ফর দ্য পারপোজ অফ অ্যালোকেশন বন্টন অফ সার্টেন সোর্সেস অফ রেভিনিউ, রাজস্ব বা ইনকামের যে বন্টন বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট গভর্নমেন্টস, দ্য কনস্টিটিউশন প্রোভাইডস ফর দ্য এস্টাবলিশমেন্ট, সংবিধান এটা বলেছে এটা প্রতিস্থাপন করতে হবে, স্থাপন করতে হবে ফাইন্যান্স কমিশন, অর্থ কমিশনের আন্ডার আর্টিকেল 280। অবশ্যই আর্টিকেলটা মনে রাখবে যে ফাইন্যান্স কমিশন কোন আর্টিকেলের আন্ডারে, এবং যেহেতু এটা সংবিধানে বলা আছে এবং আর্টিকেল আছে বলে এটা কিন্তু কনস্টিটিউশনাল বডি। অবশ্যই মনে রাখবে এটা পরীক্ষিতেই যে ফাইন্যান্স কমিশন কী ধরনের বডি। পার্লামেন্টে অ্যাক্ট পাস হয়ে যদি হয়, যেমন সেবি স্ট্যাটুটরি বডি, পার্লামেন্টে অ্যাক্ট পাস হয়ে যদি না হয় নন স্ট্যাটুটরি বডি, যেমন নীতি আয়োগকে আমরা বলতে পারি প্ল্যানিং কমিশনে ছিল, ও সংবিধানে যদি উল্লেখ থাকে সেটা কনস্টিটিউশনাল বডি। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, সংবিধান অনুসারে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ অথরাইজ, প্রেসিডেন্টকেই অথরাইজ করা আছে, ক্ষমতা দেওয়া আছে টু সেট আপ, গঠন করতে এ ফাইন্যান্স কমিশন, অর্থ কমিশন, এভরি 5 ইয়ার্স। এটা কিন্তু খেয়াল রাখবে প্রত্যেক 5 বছর। যেমন এখন যেটা চলছে 20 থেকে 15 শুরু হয়ে গেছে, 15 টু 20 এটা ছিল 14তম, 20 টু 25 ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী এটা 15তম হবে। এবং এর চেয়ারম্যান কে থাকে এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন 15 ফাইন্যান্স কমিশনে সম্ভবত এন.কে. সিং আছে। তো এগুলো ইম্পর্টেন্ট যে প্রতিটি ফাইন্যান্স, বিশেষ করে রানিং যে ফাইন্যান্স কমিশন যেটা চলছে তার চেয়ারম্যানটাকে। টু মেক রেকমেন্ডেশন রিগার্ডিং দ্য ডিস্ট্রিবিউশন অফ ফাইন্যান্সিয়াল, একই কথা, সে ডিস্ট্রিবিউশন জন্য রেকমেন্ডেশন করার জন্য বিটুইন দ্য ইউনিয়ন স্টেটস। কনস্টিটিউশন অর্থাৎ কজন মেম্বার থেকে খুবই ইম্পর্টেন্ট, যে টোটাল 5 জন, চেয়ারম্যান প্লাস 4, চেয়ারম্যান একজন আর 4 জন মেম্বার, 4 + 1 টোটাল 5 জন। এটা খুব ভালো করে খেয়াল রাখবে। ফার্স্ট লাইনে একই কথাই যে ফাইন্যান্স কমিশন ইজ টু বি কনস্টিটিউটেড বাই দ্য প্রেসিডেন্ট এভরি 5 ইয়ার্স, 5 বছর অন্তর এটা গঠন হয়। এবং চেয়ারম্যান মাস্ট বি এ পারসন হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন পাবলিক অ্যাফেয়ার্স, প্রশাসনিক বিষয়ে আর কি, সরকারি বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে এরকম একজনকে চেয়ারম্যান করতে হবে। এবং আদার 4 মেম্বার্স এরকম হবে, একজন হাইকোর্ট জাজ হবে, অথবা 1 কোয়ালিফাইড টু বি অ্যাপয়েন্টেড হাইকোর্ট, অর্থাৎ হাইকোর্ট জাজের যোগ্যতা তার আছে, হাইকোর্ট জাজ হওয়ার যোগ্যতা আছে। 2 নম্বর, এ পারসন হ্যাভিং নলেজ অফ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফ দ্য গভর্নমেন্ট, সরকারের যে ফাইন্যান্স এবং অ্যাকাউন্টস এই বিষয়ে অভিজ্ঞতা আছে, নলেজ আছে। 3 নম্বরে পারসন হ্যাভিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ফাইন্যান্সিয়াল ম্যাটার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এটাও অনেকটা একই, ফিনান্সিয়াল ম্যাটার্সে বা অ্যাডমিনিস্ট্রেশনে কাজের অভিজ্ঞতা আছে। এটা আমরা বলতে পারি যে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের যারা অফিসার আধিকারিক তারা আফটার রিটায়ারমেন্টও হতে পারে। আর 4 নম্বর হচ্ছে এ পারসন হ্যাভিং স্পেশাল নলেজ অফ ইকোনমিক্সে ভালো, এটা কোনো অর্থনীতিবিদ আর কি হতে পারে, কোনো ইউনিভার্সিটির প্রফেসরও হতে পারে। তো চেয়ারম্যান এবং আদার্স 4 জন মানে কোন প্রকৃতির হবে তারা এখানে কিন্তু বলা, এটা খুব একটা পরীক্ষায় আসে না। পরীক্ষার জন্য মূলত মনে রাখবে 4+1। পরীক্ষার জন্য যেটা মনে রাখতে হবে, আর্টিকেল কত, 280, কে গঠন করে, প্রেসিডেন্ট, কত বছর অন্তর গঠন হয়, 5 বছর অন্তর, এটা সাংবিধানিক বডি, কনস্টিটিউশনাল বডি। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য চেয়ারম্যানকে, এটা অবশ্যই এখন এন.কে. সিং। এবং কম্পোজিশনের মেম্বার কটা 5 জন, 4+1। আর কাজ কি, যে সেন্টার স্টেট ডিস্ট্রিবিউশন, বেশ। আর পরীক্ষার জন্য কিন্তু কিচ্ছু দরকার নেই, বাকি যা আছে এক্সট্রা। তো ফাংশনসটাও আমি বলবো এখানে শুধু 1 নম্বর, আর এখানে 3 নম্বরটা পঞ্চায়েত নোটে তোমরা পড়বে। 1 নম্বরে বলা আছে যে ডিস্ট্রিবিউশন বিটুইন ইউনিয়ন স্টেট, সেম জিনিস, আমি আর বলছি না এটা। 3 নম্বর হচ্ছে দ্য মেজার্স নিডেড টু অগমেন্ট দ্য কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট, প্রয়োজনীয় পদক্ষেপ বলে দেওয়া বা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া, যাতে রাজ্যের যে কনসোলিডেটেড ফান্ড সেটা কিন্তু বড় হয়। কেন? যাতে সাপ্লিমেন্ট টু দ্য রিসোর্সেস অফ দ্য পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি ইন দ্য, সেই রাজ্যের যে পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটিগুলো আছে তাদেরকে তারা আর্থিক সহায়তা সেই কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে দিতে পারে। এটা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি নোটে তোমরা পড়বে। তো এই হচ্ছে সেন্টার স্টেট ফিনান্সিয়াল রিলেশনস। তোমরা এটা শোনো, বোঝার চেষ্টা করো,
এবং পিডিএফ যেটা সফট কপি নোটস দেওয়া আছে সেটা পড়ো। এছাড়া এমসিকিউ দেওয়া হবে, সেটা কিন্তু প্র্যাকটিস করে নেবে।